আজকের অনন্যা। নারীদের ভেতর আত্মনির্ভরশীল হওয়ার প্রবণতা অনেক বেড়েছে। পুরুষের পাশাপাশি নিজের কর্ম দিয়ে নিজের অবস্থানকে সুদৃঢ় করবার প্রত্যয়ে নারী এগিয়ে চলেছে। দর্শক, এমন চার কর্মজীবী নারীকে নিয়ে কিউট আজকের অনন্যার এই মঞ্চ সাজিয়েছি। তারা আপনাদের সামনে খেলবেন এবং জিতে নিয়ে যাবেন অনেক অনেক পুরস্কার কিউটের সৌজন্যে। পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সাথে। আজ আমাদের সাথে আছে পদ্ম, পারভিন, ফাতেমা এবং আইরিন। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। যে নারীরা সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে কাজ করে চলেছে তাদের সামনে ভালো না থেকে আসলে পারা যায় না। ভালো লাগে কারণ আমরাও কিন্তু প্রতিনিয়তই যুদ্ধ করে চলেছি। আমরা হয়তোবা মিডিয়াতে, আর তোমরা হয়তোবা তোমাদের স্ব ক্ষেত্রে। সবারই আসলে যুদ্ধটা তো কাছাকাছি। তা আমি সবার সাথে একটু একটু করে কথা বলবো, তারপরে জানিয়ে দেব পুরো অনুষ্ঠানের নিয়মটা। ঠিক আছে? প্রথমে আমি পদ্মর কাছে জানতে চাই, দেশের বাড়ি কোথায়, কোথা থেকে এসেছো, আর স্বপ্ন কি ছিল ছোটবেলায়? আসসালামু আলাইকুম আপু। আমার নাম হচ্ছে সানজিদা আহমেদ পদ্ম। আমার দেশের বাড়ি হচ্ছে ভোলা। আমি থাকি ঢাকা মিরপুরে। আর আমার ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল, আমার মেকআপ করতে অনেক পছন্দ। আমি একজন প্রফেশনালি মেকআপ আর্টিস্ট, বাট আমি এখানেই আসলে নিজেকে সীমাবদ্ধ রাখিনি। আমি এখন কাজ করছি ভিএলসিসির সাথে। আমি একজন ভিএলসিসির বিউটি এক্সিকিউটিভ। বাহ, দারুণ। এবার চলে যাচ্ছি পারভিনের কাছে। ঠিক একইভাবে দেশের বাড়ি কোথায়, আর ছোটবেলায় স্বপ্ন কি দেখা হতো? আসসালামু আলাইকুম আপু। আমার নাম পারভিন শিরিন। আমি আসছি ঢাকা খিলগাঁও থেকে। আমার দেশের বাড়ি বেড়ে ওঠা বলেন, পড়াশোনা সব কিছু সাভার। আর আমার ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল নিজে কিছু করার। হ্যাঁ, আমার নিজের কোনো কিছু থাকবে, নিজের পরিচয় পরিচিত হওয়ার। আর সেজন্য হয়তোবা আমার পড়াশোনার লাইনটা আমি সেই ট্র্যাকে করেছি। আমি এমবিএ করেছি ফ্যাশন অ্যাপারেল মার্চেন্ডাইজিংয়ে। আর সেই সূত্র ধরেই আমি একজন নারী উদ্যোক্তা হয়েছি। এবং আমার স্বপ্ন, আসলে নারী উদ্যোক্তাদের স্বপ্ন আমার মনে হয় শেষ নেই। আমি যতটাই যাব মনে হবে আরেকটু উপরে উপরে যাই। আপাতত আছি মাশাআল্লাহ ভালোই। আমি 5 বছর ধরে রানিং বিজনেস করছি। এখন দেশ ও দেশের বাইরে 2 জায়গায় আমার প্রোডাক্ট যাচ্ছে। দারুণ। এবার ফাতেমার কাছে আসি। ঠিক একইভাবে ফাতেমা। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা সায়েদা। আমার দেশের বাড়ি নোয়াখালী। আমি নোয়াখালী হিসেবে নিজেকে গর্ববোধ করি যে আমি নোয়াখালী জেলার সন্তান। আমি ঢাকার ধানমন্ডিতে থাকি। ছোটবেলায় স্বপ্ন ছিল আমি ডাক্তার হব, কিন্তু সেটা নানা কারণে হয়ে ওঠেনি। এরপর আমি কর্পোরেটে ঢুকলাম। আমি একজন সায়েন্স গ্র্যাজুয়েট। তারপর আমি এমবিএ করলাম। তারপর বিয়ের পর বাচ্চা হওয়ার পর দেখা গেল যে চাকরিটা কন্টিনিউ করতে পারছি না। তো আমি স্কুলে ঢুকলাম, যেহেতু সময় কম পাওয়া যায়। কিন্তু স্কুলেও বেশি দিন করতে পারিনি। করোনার সময় আমি আমার বিজনেসটা শুরু করি। মেনলি আমি 3 পিস আর শাড়ি। আমার শাড়ির যেটা আমার সিগনেচার পণ্য, সেটা হচ্ছে আমি বিভিন্ন গান, কবিতা এগুলি দিয়ে শাড়ি করে থাকি। তো এই পর্যন্ত মোটামুটি 5-6টা দেশের বাইরে আমার প্রোডাক্ট চলে গেছে, ইংল্যান্ডে। এরপর আমি যুক্ত করলাম হচ্ছে হাতে তৈরি গয়না। তো হাতে তৈরি গয়না আমি ইংল্যান্ডে পাঠিয়েছি, তারা আমার থেকে কিনে ওখানে ওনারা সেল করেন। এবার আইরিনের কাছে যাই। ঠিক একইভাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি গাজীপুরের মেয়ে। আমি বেড়ে উঠেছি পুরান ঢাকায়। আমার জন্মস্থান পুরান ঢাকায়। আমার স্কুল কলেজ সব কিছুই ওখানে। তো স্বপ্নটা দেখেছি আসলে ছোটোবেলা থেকেই। এছাড়া ছোটোবেলা থেকে সাংস্কৃতিক অঙ্গনে খুবই জড়িত ছিলাম। প্রতি বছর নতুন করিতে অংশগ্রহণ করেছি, পার্টিসিপেট করেছি বিভিন্ন ঈদের অনুষ্ঠানগুলোতে। ইভেন বড় হওয়ার পর সংবাদ উপস্থাপনা শিখলাম। মিডিয়াতে মোটামুটি কাজ করার ইচ্ছে ছিল, কোনোভাবে হয়ে ওঠেনি হয়তো। এছাড়া ছোটোবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে নিজে কিছু করব। এছাড়া এমনিতেও আগে থেকে আমার হ্যান্ড স্টিচের প্রতি প্রচুর আকর্ষণ ছিল, যে দেশীয় নকশি কাঁথাগুলো। তো আমার ফুপি খুব কাজ করতো এগুলো নিয়ে, তখন ওনাকে দেখতাম, ইন্সপায়ার হতাম। এছাড়া আমার বড় বোনও কাজ করতো। তো এগুলো দেখে দেখে আর কি নিজের ভেতর একটা কিছু আসলো, ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করতাম। তো এরপর আমি যুব উন্নয়ন থেকে ব্লক বাটিক শিখি। ওখানে আমার কিছু সিনিয়র আপুদের সাথে পরিচয় হয়। তখন জানতে পারলাম যে হোম ইকোনমিক্স একটা কলেজ আছে, সেখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা যায়। তো তখন আমি আমার বাসায় জানালাম। তো ব্যবহারিক শিল্পকলা নিয়ে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম। শুরুটা ওখান থেকেই। এছাড়া আমি আমার ফ্যামিলি যে কোনো প্রোগ্রামে আমার নিজের ড্রেস নিজে ক্রিয়েট করতাম। তো যে কোনো বিয়েতে মোটামুটি ইন্ডিয়ান যে গর্জিয়াস ড্রেসগুলো সেগুলোই নিজেকে উপস্থাপন করে, তাই না? তো সেখানে আমি আমার নিজের দেশীয় পণ্য কাপড়ের উপর আমি হ্যান্ড স্টিচ করতাম, ব্লক করতাম।
তো এগুলো করার পর ওই আত্মীয়রা মনে করতো যে সেটা নিপুণ অথবা আড়ং থেকে নেয়া। তো সেই বয়সে, তখন তো অনেক অল্প বয়স, সেই বয়সে এই ইন্সপায়ারটা আমাকে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে সাহায্য অবশ্যই করেছে। অবশ্যই কথা বলবো, জানবো আরো অনেক কিছু, কিন্তু একটু অনুষ্ঠানটা সম্পর্কে জেনে নেই। 4 রাউন্ডের পুরো অনুষ্ঠান জুড়ে প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে আমরা অর্জন করতে পারবো অনেক অনেক পয়েন্টস এবং কিউটের সৌজন্যে অনেক অনেক গিফটস। তৃতীয় রাউন্ডে কোনো গিফট নেই কিউটের সৌজন্যে, কিন্তু আছে অনেক অনেক পয়েন্টস। সেটা কিউট আজকের অনন্য হবার জন্য অনেক উপকারী, মানে অনেক দরকারি। তো আমরা চলে যাব খেলায়, মানে প্রথম রাউন্ডে। তার আগে চলো এক নজরে দেখে নেই কি কি পুরস্কার কিউটের সৌজন্যে পুরো অনুষ্ঠান জুড়ে তোমাদের জন্য আছে। ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, কারি বোল, হেয়ার স্ট্রেটনার, ফ্রাই প্যান, প্রেসার কুকার, স্যুপ সেট, নাইফ সেট, ডিনার সেট, ওয়াশিং মেশিন। দেখে নিলাম পুরস্কারগুলো। তাড়াতাড়ি চলে যায় রাউন্ডে, আমাদের প্রথম রাউন্ড খেলার মেলা। খেলার মেলা খেলতে হবে এবং জিততে হবে অনেক অনেক পয়েন্টস। সেই পয়েন্টসের ভিত্তিতে জেতা যাবে কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। এই রাউন্ডে কি কি পুরস্কার আছে এক নজরে দেখে নিই। এই রাউন্ডে আছে ইলেকট্রিক আয়রন, আছে হেয়ার ড্রায়ার, আছে কারি বোল এবং হেয়ার স্ট্রেটনার। এগুলো পাওয়ার জন্যে তোমাদের একটু তো কষ্ট করতেই হবে। সেই কষ্টটা কি, এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো পিং পং বল আছে এবং একটা ঝুড়ি রাখা আছে সামনে। খুব সহজ, হাত পেছনে রেখে সামনে গিয়ে ফু দিয়ে, আমাদের এটা একটু ঢালু করে দেওয়া আছে যাতে সহজেই ফেলতে না পারো। কিন্তু যতগুলো ওখানে বল পড়বে প্রত্যেকটার জন্য 2 করে পয়েন্ট। আর প্রত্যেকের সাথে একটু একটু করে তো অবশ্যই কথা বলবো। প্রথমে পদ্মর সাথে একটু কথা বলি। পদ্ম, ছোটবেলার নিশ্চয়ই খেলা নিয়ে আমাদের কিন্তু নানা ধরনের মজার মজার অভিজ্ঞতার কথা আছে, তোমাদেরও নিশ্চয়ই আছে। সবার গল্প তো সবাই জানি না, তা আমাদের এই প্ল্যাটফর্মটা এমন একটা জায়গা যেখানে কিছু কিছু গল্পগুলো আমরা শেয়ার করি। এরকম কোনো গল্প যদি থাকে সেটা যদি একটু শেয়ার করো আমাদের সাথে। মানে আমরা তো খুব খেলতে চাইতাম যে আম্মু খেলার জন্য দেখি এরকম মাঠ থাকে, তো আমাদের কেন মাঠ নাই। আমাদের যখন বাড়িটা করে আমার বাবা আমাকে প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড, মা তো বাসেই, বাট থাকে না যে কিছু সন্তানের উপর বাবা মার একটু সফট কর্নার বেশি থাকে। তো আমার বাবা বলে যে আমি ড্রয়িং রুমটা এত বড় করে বানাবো, আমি তো মাঠ দিতে পারবো না, কিন্তু আমি ড্রয়িং রুমটা এত বড় করে বানাবো যে আমার বাচ্চারা ড্রয়িং রুমে ফুটবল খেলবে। বিশ্বাস করেন আপু, মানে থ্যাঙ্কস টু আল্লাহ আমাদের হয়তো নেই, বাট আমার বাবা মারা কষ্ট করলে, কতটা পরিশ্রম করলে এরকম একটা চিন্তাধারা থাকে বা বাচ্চাদেরকে এইগুলো তারা করে দিতে পারবে, যেটা আমরা আসলে আমাদের দ্বারা হবে না। এবং কেন বলছি আপু হবে না, স্বপ্ন দেখতে পারতে হবে এবং তোমার স্বপ্নটা কিন্তু তোমার সন্তানের ভিতর প্রবাহিত করতে হবে। ওই যে আমার বাবা মার চেষ্টা থেকেই আব্বু, মানে আমাদের বাসাটা এমনভাবে করা যে আমাদের ড্রয়িং রুমটা অনেক বড়, আসলেই অনেক বড়, বাট ওখানেই আমরা 3 ভাই বোন, আমাদের মনে হচ্ছে যে মাঠেই খেলতে নামতাম আমরা। তো প্রথমে পদ্মর কাছে চলে যাচ্ছি। পদ্ম, চলে আসো। 30 সেকেন্ড সময়ের ভেতরে বলগুলো ফেলতে হবে। টাইম স্টার্টস নাও। এই তো পেছনে পেছনে যাও, তো দাও দাও দাও। এই তো, গুড, ইওর টাইমস আপ। 2 পয়েন্ট পদ্মর স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। এবার পারভিনের কাছে চলে যায় ঠিক একইভাবে। আমি এখন একটু বাল্কি, ছোটবেলা আরো বেশি বাল্কি ছিলাম, তো আমাকে কেউ সহজে খেলায় নিত না। যে ওকে নিলে হেরে যাব, আমাদের দলে ওকে ঢুকানোই যাবে না। তো আমি ছোট থেকেই যেহেতু একটু বাল্কি, তো আমি সবাই পিছিয়ে পিছিয়ে ঘুরতাম, আমাকে নাও আমাকে নাও। আমাদের বাড়ির সামনে আবার বড় উঠোন ছিল। তো বিকেল 4টা বাজে মানেই খেলায় দৌড়। হ্যাঁ, দৌড়ে সব চারপাশে বাড়িঘর মানুষ খেলার শুরু করতো, কিন্তু আমাকে যখন কেউ নিত না, অনেক জোরাজুরির পরে আমাকে নিয়ে বলতো আচ্ছা ও দুধ ভাত। তখন তো বুঝতাম না দুধ ভাতটা কি। আমাকে নিয়েছে এটাই খুশি, দুধ ভাত বুঝি না। তো আমাকেও দেখি কোনো কিছু দেয় না, খেলতে আর দেয় না। তো অনেক কিছুর পরে যখন একটু খেলতে দেয়, আমি যখন পারি না আমাকে আউট করে না, কি ব্যাপার তোমরা আমাকে বাদ দিচ্ছ না কেন? না না তুমি পারো, তুমি খুব ভালো পারো, তুমি থাকো। মানে এইভাবেই ম্যাক্সিমাম খেলাগুলো আমার সাথে এটাই হইতো। পারভিন, চলে আসো। টাইম স্টার্টস নাও। জোরে, গুড, এই তো। গুড, টাইমস আপ।
পারভিন তোমার স্কোরবোর্ডে যুক্ত হলো 8 পয়েন্ট। চলে যায় ফাতেমার কাছে ঠিক একইভাবে, কোনো মজার স্মৃতি বা হ্যাঁ, ওনাদের কথা শুনতে শুনতে একটা কথা মানে খুব ছোটবেলায় একটা স্মৃতি মনে পড়লো। আমি ছোটবেলায় খুব গোলুমুলু টাইপের ফর্সা টাইপের মেয়েছিলাম, তো সবাই আমাকে বলতে এটা হচ্ছে ছোট পুতুল, একে দাঁড় করায় রাখো। মানে উনি যেমন দুধ ভাত, আমাকে হচ্ছে স্ট্যাচুর মতো এক জায়গায় দাঁড় করায়, এ যতক্ষণ খেলা চলবে এই হচ্ছে আকর্ষণ, এর দাঁড় করায় রাখো। একটু বড় হওয়ার পর বিস্কুট ধরে যেতাম, তা আমার মেইন থাকতো যে বিস্কুট খায় আসা, মানে 5 সেকেন্ড লাগবে না, দৌড়ে যেতাম, বিস্কিটটা মুখে দিয়ে চালাইতে চালাইতে আস্তে আস্তে বাকি সব 5 সেকেন্ড শেষ। এবার ফাতেমার পালা। ফাতেমা চলে আসো। Your time starts now. Time's up. ফাতেমা তোমার স্কোরবোর্ডে যুক্ত হলো 14 পয়েন্ট। আইরিন ঠিক একইভাবে যদি কোনো স্মৃতি কথা থাকে খেলাকে ঘিরে। ছোটবেলা থেকে আসলে ওই ঘর কোণেই ছিলাম, স্কুল শেষ করে গানের ক্লাস, ড্রয়িং এগুলো নিয়েই থাকতাম। আর যদিও খেলা হতো ওই দুধ ভাতই থাকতাম। আর বোনরা ছিল আমার সব বড়, আর কাজিনরা অনেক ছোট, তো যার জন্য আমার খেলার সাথেই বলতে কেউই ছিল না। একা একাই বেড়ে উঠেছি বাবা মার সাথে। বাবা খুব টাইম দিত, ড্রয়িং শেখাতো, গান গাইতেন, মা বসে বসে গল্প শোনাতো। হ্যাঁ, সবাই মোটামুটি ইনডোর বেসড হয়ে গেছে। হ্যাঁ, বাইরের জিনিসটা ছিল না। তবে আমি এখন আমার চেষ্টা করি আমার ছেলেকে নিয়ে বিভিন্ন জায়গায় যেতে। আমার ছেলেটা যেন এই ইসেতে না পড়ে, ও যেন খেলার মাঠ পায়। ওকে দিয়েছে একটা বড় একটা স্কুলে দিয়েছে যেখানে মাঠ আছে। চলে আসো আইরিন। Your time starts now. Time's up. আইরিন তোমার স্কোরবোর্ডে যুক্ত হলো 22 পয়েন্ট। আইরিন প্রথমে বেছে নিতে পারবে তুমি, কিন্তু তার আগে এক নজরে দেখে নি কিউটের সৌজন্যে কি পুরস্কার আছে এই রাউন্ডের জন্য। কিউটের সৌজন্যে ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, কারিবোল এবং কিউটের সৌজন্যে হেয়ার স্ট্রেটনার। কোনটা চাই আইরিন? ইলেকট্রিক আয়রন কিউটের সৌজন্যে হয়ে গেল আইরিন তোমার। এরপর নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে ফাতেমা। ফাতেমা কোনটা চাই? হেয়ার স্ট্রেটনার। হেয়ার স্ট্রেটনার হয়ে গেল ফাতেমা তোমার কিউটের সৌজন্যে। এরপর পারভিন। পারভিন কোনটা চাই? আমি হেয়ার ড্রাই। হেয়ার ড্রায়ার হয়ে গেল পারভিনের কিউটের সৌজন্যে। আর পদ্মর জন্য রয়ে গেল কারিবোল। কারিবোল হয়ে গেল পদ্ম তোমার কিউটের সৌজন্যে। গিফট দেয়া শেষ, নাম্বার দেয়া শেষ। তাড়াতাড়ি চলে যায় আমার পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ডেও কিউটের সৌজন্যে অপেক্ষা করছে অনেক অনেক পুরস্কার। ঠিক আছে, গুনগুন রাউন্ড, গান নিয়ে রাউন্ড। এই রাউন্ডে প্রতি পর্বে একজন শিল্পী থাকেন। আজ আমার খুব প্রিয় একজন মানুষ আছে, তরিক মৃধা। পুরো এই রাউন্ডটা ওই পরিচালনা করবে। আমি এই রাউন্ডটা সম্পর্কে তারপরে একটু বলে দেই। প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে গান বিষয়ক ধাঁধা থাকবে। সেই ধাঁধা সঠিক উত্তর দিতে পারলে 10 পয়েন্ট, আর যদি ভুল হয়ে যায়, দিতে না পারি, বাকি যা কিছু আছে -5। ঠিক আছে? ও তো সবই বলে দিল, আর কিছু বলার থাকে না। তবু আরেকবার বলছি, আমি গানের যে কোনো জায়গা থেকে শুরু করব, কিন্তু যেই লাইনটা সবচেয়ে বেশি গাওয়া হয়, প্রথমের লাইনটা, সেটা আপনারা গাইবেন আমি ছেড়ে দেওয়ার পরে। আশা করি আপনারা সবাই পারবেন, খুব সহজভাবেই হবে। আচ্ছা আইরিন আপু, আপনার জন্য প্রথমে। ভালোবাসার সাগর তুমি, ভালোবাসার সাগর তুমি, বুকে অথই জল, তবু পিপাসাতে আখি, তবু পিপাসাতে আখি, হয় রে ছলো ছল, হয় রে ছলো ছল, তোমার মিলনে বুঝি গো জীবন, বিরহে মরণ, বিরহে মরণ। তুমি আমার এমনই একজন, যারে একজন আমি না দেখি
যতক্ষণ তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না না তোমাকে আর আটকানো গেল না গো। 10 পয়েন্ট। থ্যাংক ইউ সো আইডিনের মাচ। স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল 10 পয়েন্ট। এবার ফাতেমার জন্য। ওকে ফাতেমা আপু, আপনার জন্য সুন্দর একটি গান। দোলানা 10 পয়েন্ট। হ্যাঁ, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। ফাতেমার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল 10 পয়েন্ট। পারভিন আপু, আপনার জন্য। পেয়েছি তোমাকে এতদিনে, যেও না ভুলে গো অভিমানে। ও পেয়েছি তোমাকে এতদিনে, যেও না ভুলে গো অভিমানে। কেন বোঝো না প্রেমেরও পাগলামি। ও এখন তো সময় কাছে ভাষার, এ দুটি হৃদয় কাছে আসার। তুমিও একা আমিও যে একা, লাগে যে ভালো। ও প্রিয়, ও প্রিয়। থ্যাংক ইউ। না 10 পয়েন্ট পারভিনের স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। এবার পদ্মর জন্য। মুখেতে গালি, মুখেতে গালি, মিঠা মিঠি হেয়ালি, যত খুশি গালাগালি করো লাগে ভালো। মুখেতে গালি, মিঠা মিঠি হেয়ালি, যত খুশি গালাগালি করো লাগে ভালো। একা একা এই পথে চলো না, আর কারো নজরে পড়ো না, তোমাকে যে আমি ভালোবাসি। সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? মান করো না দিনের আলো, রাখলে তোমায় লাগে আরো ভালো। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? মান করো না সুন্দরী গো, রাখলে তোমায় লাগে আরো ভালো। চুমকি চলেছে একা পথে, চুমকি চলেছে একা পথে। এই সহজ ছিল। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। যাও 10 পয়েন্ট। পদ্মর স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল 10 পয়েন্ট। এই রাউন্ডের শেষে একটু স্কোরটা জেনে নেই। পদ্ম 12, পারভিন 18, ফাতেমা 24, আইরিন 32। এই রাউন্ডে কি কি পুরস্কার আছে কিউটের সৌজন্যে আমরা এক নজরে দেখে নেই। এই রাউন্ডে আছে প্রেসার কুকার, আছে নাইফ সেট, আছে স্যুপ সেট এবং ফ্রাই প্যান। কোনটা চাই প্রথমে আইরিন বেছে নিতে পারবে। আমি স্যুপ সেট নেব। স্যুপ সেট হয়ে গেল আইরিন তোমার কিউটের সৌজন্যে। এরপরে ফাতেমা বেছে নিতে পারবে। ফাতেমা কোনটা চাই? ফ্রাই প্যান হয়ে গেল ফাতেমার কিউটের সৌজন্যে। পারভিন কোনটা চাই বলো? প্রেসার কুকার। প্রেসার কুকার হয়ে গেল পারভিনের কিউটের সৌজন্যে। আর পদ্ম তোমার জন্য রয়ে গেল নাইফ সেট। নাইফ সেট হয়ে গেল কিউটের সৌজন্যে। পদ্ম তোমার গিফট দেওয়া শেষ। এরকম করুণ চোখে তাকায় লাভ নেই, তোর বিয়ের সময় এরকম অনেক গিফট পাবি তুই। তুমি আছো বলে তারা নেভে জলে, তুমি আছো বলে তারা নেভে জলে।
জানো না যখন তোমাকে পাবো না আমি নিঃস্ব হয়ে যাব জানো না যখন তোমাকে পাবো না। এবারের রাউন্ড ধাঁধা দিয়ে বাঁধা। ধাঁধা দিয়ে বাঁধা, তোমাদেরকে ধাঁধা দিয়ে বাঁধার চেষ্টা করব। প্রত্যেকের জন্য দুটো করে ধাঁধা থাকবে। সঠিক উত্তর দিতে পারলে 10 করে পয়েন্ট, অর্থাৎ প্রতিটি ধাঁধার জন্য 5-10 অর্জন করবার সুবিধা আছে। হারাবার ভয় নেই, কারণ এখানে মাইনাস টাইনাস কিছু নেই। একটু বুদ্ধি খাটিয়ে খেলতে হবে। ধাঁধা শব্দটা ব্যবহার করা হয়েছে যাতে একটু বুদ্ধি খাটিয়ে খেলতে পারো। এটা পারফরমেন্স রাউন্ড, আমরা পারফর্ম করব। কে কি পারফর্ম করবে একটু ঠিকঠাক করে নাও। আর প্রত্যেকের জীবনের ছোট করে গল্পটা বা কিছু বলতে চাওয়ার এই একটা জায়গা যেখানে আমরা এই সেগমেন্টটা এভাবেই রেখেছি। প্রথমে পদ্মর কাছে যাব। পদ্ম, যখন কাজ শুরু করেছো, মানে থাকে না যে ঘর থেকে বেরিয়ে যখন আমরা কাজ শুরু করি তখন নানা ধরনের প্রতিবন্ধকতা, অথবা আমার আশেপাশের মানুষগুলোর যে প্রতিবন্ধকতার মধ্যে পড়ছে মেয়েরা, সেটা আমার ভালো লাগছে না, আমি কিছু বলতে চাই, এরকম কোনো কিছু থাকলে পরে ইউ জাস্ট সে ইট। আমি যেটা ফেস করেছি আমার ক্যারিয়ারের প্রথম দিকে, ফিমেল ডমিনেটিং স্ল্যাংস হয় কিন্তু আপু অনেক অফিসে জানেন, মানে ডাইরেক্ট অনেক কথা বলা যায় না, বাট ডমিনেটিং করতে থাকে, এত বাজেভাবে ডমিনেট করে যে একটা ফিমেল হয়ে আপনি লজ্জা পেয়ে যাবেন, আপনি ওখানে দাঁড়ায় থাকতে লজ্জা পাবেন। আই ইউজ টু ক্রাই, আমি ওয়াশরুমে যেয়ে কাঁদতাম যে মানে আল্লাহ আমি এখান থেকে বের হয়ে যেতে চাচ্ছি। বাট আরও অনেক বাজে সিচুয়েশনসেও আমি ছিলাম, বাট আই নেভার গেভ আপ। যারা আমাকে আজকে দেখছেন, আমার মতো বা আমাদের মতো যারা ওয়ার্কিং ওমেন্স আছেন, যারা চাচ্ছেন নিজেকে, এরকম বাধা আসবেই, এটা টু বি অনেস্ট এটা আসবেই, বাট ওখানেই স্টপ হওয়া যাবে না। ইফ ইউ ওয়ান্ট টু গ্রো, জাস্ট ওগুলো ইগনোর করে সামনে আগান, আপনার লক্ষ্য ফোকাস অ্যান্ড আপনার লক্ষ্যে পৌঁছান। I promise you will be successful someday, if not today, tomorrow or day after tomorrow, but you will be, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। পারভিন, ঠিক একইভাবে মাস্টার্সে ভর্তি যখন হব তখন আমার হাজব্যান্ড আমাকে বলে যে তুমি যখন পড়াশোনা শেষ করবা, অলরেডি তখন আমার একটা বেবি হয়েছে, বেবিদের জন্য হয়তো বা তুমি জব করতে পারবা না, তুমি এমন একটা লাইনে পড়াশোনা করো যেটা দিয়ে তুমি একটু এইজেড হয়ে গেলেও যেন তুমি নিজে কিছু করতে পারো। ঠিক এই জন্যই আমি MBA করেছিলাম ফ্যাশন অ্যাপারেল মার্চেন্ডাইজিংয়ে। আমি যেখানে MBA করি সেখানে আমার ক্লাস ছিল দুপুর 3টা থেকে রাত 9টা, এবং একটা আপু জানেন আমার ওই ক্লাসে 29টা ছেলে, আমি একা একটা মেয়ে ছিলাম। আমরা 30 জন স্টুডেন্ট ছিলাম, এবং ওরা কখনোই আমাকে বুঝতে দেয় নাই আমি একটা মেয়ে। প্রত্যেকটা মানে ওরা আমার ফ্রেন্ডই বলবো, ওরা আমাকে বাসা পর্যন্ত ড্রপ করে দিয়ে যাইতো, এবং একা কেউ আসতো না আমার সাথে, গ্রুপ ওয়াইজ আসতো। ওরা আমাকে যেভাবে আগলে রেখেছে মানে একদম বোনের মতো, মানে আমি ওখানে খুব ভালো একটা সাপোর্ট পেয়েছি। আমি এটা বলতে চাই যে তুমি তো বলছিলে অলরেডি ইউ হ্যাড এ কিড, এবং তুমি 3টা থেকে 9টা 10টা পর্যন্ত যদি ক্লাস করে থাকো এবং তোমার হাজবেন্ডের প্রতি, তাহলে অনেক অনেক কৃতজ্ঞতা। আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি আপু, পুরোটাই ওর কৃতজ্ঞতা। তো আমার প্রতিবন্ধকতা যেটা এসেছে সেটা হচ্ছে, অনেকের আসে না বাইরে থেকে, আমার বাড়ি থেকে আসছে যে তুমি পড়াশোনা করছো, তুমি কেন কাপড় বেচবা, এটা কেউ মেনে নিতে পারে না, কেউ না। তো আমার হাজব্যান্ড, আমি যেই দিন প্রথম ইংল্যান্ডে যাই, ও আমাকে বলে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে যাও, কাপড় বেচে বিদেশ যাই। তা আমি বলি না, এইগুলো আবার ভালো লাগে না, আমি আমার মতো যাচ্ছি। এইরকম মানুষ অনেক কিছুই বলেছে, ওইগুলো আমি কখনোই মাথায় নিইনি। আমার মনে হয়েছে আমার সাথে আমার হাজব্যান্ড আছে। এবার ফাতেমার কাছে যাই, ঠিক একইভাবে ছোট্ট করে যদি কোনো গল্প একটু শেয়ার করা যায়। আমার বেড়ে ওঠা নোয়াখালীতেই, আমি SSC পাস করেছি নোয়াখালীতে। আমার খুব ছোটবেলায় আমার বাবা মারা গেছে, ওইটার মধ্যে যাব না, তাতে আমি একটু ইমোশনাল হয়ে যাই। বাবা না থাকলে দেখা যায় কি, আমার ছোটবেলায় ডাক্তার হওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু হয় না, হতে পারিনি আর কি। আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম, যে ডাক্তার হতে পারিনি, ঠিক আছে অন্য কিছু হবো। তারপর আমি কম্পিউটার সায়েন্সে অনার্স করি, MBA করি, পাশাপাশি আমি জব সেক্টরে ঢুকে যাই। বেশ নাম করা কিছু প্রতিষ্ঠানেই আমি কাজ করেছি। তারপর বিয়ের পর চাকরিতে ঢুকলাম। আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ খুবই সাপোর্টিভ শুরু থেকেই। আমি মানে এরকমই ছিল কথা যে আমি কিন্তু চাকরি করব, মানে আমি সেই ক্লাস 5 থেকে টিউশনি করি। মানে বাবা যে নাই, টাকার যে দরকার, সেটা আমি ওই বয়স থেকেই আসলে বুঝে গেছি। যে আমি শুরুতেই বলেছিলাম যে টাকা খুব দরকার যে কোনো মানুষের জন্য, স্পেশালি মেয়েদের জন্য। কারণ দেখা যায় ছোট্ট ছোট্ট জিনিসের জন্য একজনের কাছে দাঁড়ায় থাকতে হয়। যে
আমাকে 100টা টাকা দিবে বা 2টা, তো তখন আমার আম্মার কাছে মানে টাকা খুব একটা ছিল না যে স্কুলে যাব সবাই লজেন্স খাচ্ছে, তখন 4 আনাতেও পেয়ে যেত, 8 আনাতেও পাওয়া যেত, কিন্তু সেটা কেনার আমাদের সেই সামর্থ্য ছিল না, মানে পৈতৃক সম্পত্তি ছিল, ক্যাশ টাকা ছিল না। তো আমি 5 থেকে শুরু করি টিউশনি, পাশের বাড়ির একটা ছেলেকে পড়াতাম, মাত্র 5 টাকা দিত। আমার কাছে ওইটা অনেক বড় একটা পাওয়া ছিল। তারপর চাকরিতে ঢুকি, বেতন পাই, সবকিছুই, কিন্তু ওই যে বাচ্চা হওয়ার পরে যে একটা প্রতিবন্ধকতা চলে আসে যে বাচ্চাকে কে দেখবে, কারণ আমি মেইন যাকে মাদেরই কিন্তু বাচ্চাদেরকে দেখতে হয় কারণ আমাদেরকে ওইভাবেই আল্লাহ বানিয়েছেন। চাকরির ফাঁকে যখন দেখলাম যে আমার উদ্যোগটা, আমি তখন ছোট ছোট করে রেডি করছি, যে যখন আমি প্রথম একটা শাড়ি পরে আমার একটা ছবি দিলাম যে এই শাড়িটা আমার পেজে পাওয়া যাচ্ছে, অনেকগুলো ফোন চলে এসছে, হ্যাঁ এত পড়াশোনা করে এখন তুমি এই কাজ করবে, এটা কেমন, আমাদের বংশের মেয়ে এরকম করে, মানে এরকম এই যে একটা সোশ্যাল কি বলে এটাকে, সোশ্যাল প্ল্যাটফর্মে আমি কাজ করব, যে কেন আমাদের গ্রামের বাড়িতে আমরা মোটামুটি নাম করা মানুষ, যে ওই বাড়ির মেয়ে এখন এভাবে শাড়ি পরে ফেসবুকে ছবি দিয়ে মডেলিং করছে, যে সে শাড়ি বিক্রি করছে, কেন এরকম করবে। আমার কাছে তখন মনে হতো যে আমি যেটা শিখেছি, যখন 5 টাকা মানে মনে করো 5 টাকার জন্য তোমার পাশের বাড়িতে টিউশনি করতে যেতে হয়েছে, তখন এই লোকগুলো কোথায় ছিল? এক্স্যাক্টলি, সো দে ডোন্ট টেক মাই রেসপন্সিবিলিটি, বাট দে টেক রেসপন্সিবিলিটি টু সে অল দিস ননসেন্স, সেইটাই দে ডু দ্যাট। এবার আইরিনের কাছে আসবো ঠিক একই ভাবে। ছোটবেলা থেকে যেহেতু পুরান ঢাকায় বড় হয়েছি, তো 2004 পর্যন্ত আমরা পুরান ঢাকায় ছিলাম। 2004-এ হুট করে আমার ভাইটা মারা যায়, তো আমরা মিরপুরে সেট আপ হই, তখন ভাইয়া নিপা ভাইরাসে মারা যায়। তো যাই হোক, তো আমাদের ফ্যামিলির উপর একটা খুব ট্র্যাজেডি চলে আসে। তো সত্যি কথা বলতে আমার বাবা মার পাশে তেমন একজন কাউকে পাইনি, কিন্তু আলটিমেট কিন্তু ঢাকা শহরেই সবাই। তো আস্তে আস্তে আমি ব্লগ নিয়ে কাজ করতাম, যেহেতু আমি যুব উন্নয়ন থেকে অনেক আগে থেকেই কাজ করি। তো আত্মীয় স্বজনের বাসায় গেলে তখন বলতো ও কারিগর, আর কি একটু নেগেটিভ ভাবে বলতো, হ্যাঁ খোঁচা দিয়ে কারিগর, আর এই সাবজেক্ট নিয়ে তো আসলে পড়ার কিছু নাই, এগুলো ঘরে ঘরে এমনি শেখা যায়। একসময় আমার হাজব্যান্ডের সাথে পরিচয়, আমার যখন বিয়ে হয় তখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে পড়ি, আর আমার হাজব্যান্ড মাত্র অনার্স কমপ্লিট করেছে, রেজাল্টটাও হয়নি, তার মানে সেও স্টুডেন্ট। তো সেই থেকে আমি আলহামদুলিল্লাহ অনার্স কমপ্লিট করেছি, মাস্টার্স কমপ্লিট করেছি, ইভেন আমি বিএড করেছি, এমএড করেছি, সম্পূর্ণ আমার হাজব্যান্ডের জন্যই এটা সম্ভব হয়েছে। হ্যাঁ, তো মাঝখানে আমার বড় একটা অ্যাক্সিডেন্ট হয়, গরম পানি, ফুটন্ত গরম পানি পড়ে আমার এখান থেকে এই পর্যন্ত পুড়ে যায়, একেবারে ঝলসে যায়। এই কথাটা আমি না বললেই না, যে তখন আমার হাজব্যান্ড যে আমাকে টেক কেয়ারটা করছে, আমি এটা কোনো জীবনেও ভুলবো না। সে আমাকে পুরো বাচ্চার মতো পালছে আর কি, সে প্রতিটা মুহূর্তে আমার টেক কেয়ার করছে। আর মা বাবা তো আছেই, মা বাবার কৃতজ্ঞতা তো কখনোই ভোলা যাবে না। তো যাই হোক, আর এই যে তাজরিনস আর্টিস্ট্রি আমার পেজটা, তো এটাও আমার হাজব্যান্ডের দেয়া নাম। তো আলহামদুলিল্লাহ তার আর কি সম্পূর্ণ সাপোর্টই আছে আমার সাথে, আর আজকের আমি এখানে দাঁড়ানো তার অবদানেই আমি এখানে আছি। ধন্যবাদ। এবার আমরা তাড়াতাড়ি চলে যাই রাউন্ডে। আমাদের এই রাউন্ডের নাম কি ছিল মনে আছে তো? ধাঁধা দিয়ে বাঁধা। পদ্মর জন্য ধাঁধা দেব, দেখি পদ্ম ধাঁধার উত্তর কতটুকু দিতে পারে। শূন্য ঘরে বসাও বর্ণ, শব্দ হোক অর্থপূর্ণ। আর মনে হয় না সময় দিতে পারবো, দেখে নেই উত্তর। অশ্লীল সভ্যতা, এটা হচ্ছে হেলাল হাফিজের কাব্যগ্রন্থের নাম। দ্বিতীয় ধাঁধা পদ্মর জন্য। দুই ভাই একসাথে ঘুড়ি উড়াতে গেল, ছোট ভাই একে একে 7টি উড়ালো, বড় ভাই উড়ালো 15টি, কে কার কতটি ঘুড়ি কাটলো? 8টি। দেখি, কেউ কারো ঘুড়ি কাটেনি, কেটেছে সুতা। ওকে, পদ্ম নাম্বার দিতে পারলাম না বলে দুঃখিত। কি পারফর্ম করবে আমাদের জন্য বলো? গান। চলে আসো। নিঃস্ব করেছো আমায় কি নিঠুর ছলনায়, তুমি হিনা এ হৃদয় আমার একাকী অসহায়, পেয়ে হারানোর বেদনায় পড়ে চলেছি সারাক্ষণ, কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন, ফিরিয়ে দাও আমার মন তুমি ফিরিয়ে দাও,
জায়গায় চলে যাও পদ্ম। এবার পারভিনের জন্য ধাঁধা, ভালো করে দেখে রাখো। এখানে কোন দুটি ফুলের নাম 2 বার করেছিল? বকুল, বকুল ছিল, আর একটা পারলে আমি অর্ধেক নাম্বার দেবো, মানে 3 দেবো। হ্যাঁ, বেলি। বেলি। আচ্ছা ঠিক আছে, দেখে নেই উত্তর, দেখে নেই। বেলি এবং বকুল উত্তর সঠিক হয়েছে। 5 পয়েন্ট। পারভিন তোমার স্কোর বোর্ডে যুক্ত হলো। দ্বিতীয় ধাঁধা পারভিনের জন্য। এখানে কোন প্রক্রিয়ার কথা বলা হচ্ছে? নিশ্চয়ই কোনো একটা প্রক্রিয়া এই শব্দ দিয়ে বোঝানো হচ্ছে, মানে এটা তো ক্লু। কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, বি ও চার। 4, B4। 4টা বিয়ার। আচ্ছা, ওকে, বিচার প্রক্রিয়া একটু কঠিন ছিল। কি পারফর্ম করবে আমাদের জন্য? চলে আস। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউ চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গান। ফাতেমার জন্য ধাঁধা, সুখের কথা বলতে শুনি, কত স্বপ্নের জাল বুনি। সুখবর। ওকে, রেডিও, টিভি এবং নিউজ পেপারে খবর আসে, সুখবর। আর সুখবর। দ্বিতীয় ধাঁধা ফাতেমার জন্য, বুদ্ধি যদি থাকে ঘটে, মিল পাবে অকপটে। টুপি, তলোয়ার, তারা। 3টার সাথে কি মিল আছে আর সময় দিতে পারছি না। আমার কাছে মনে হয় বাড়ি, মানে উনি বাড়ি সিদ্দিকী, ও। এটা বোধহয় বাড়ি, তলবাড়ি। হ্যাঁ, ও বানিয়েছি। কি পারফর্ম করবে আমাদের জন্য? আমি আবৃত্তি করব। সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নরককুণ্ড বলিয়া কে তো মহান নারী করে হেও জ্ঞান, তারে বলো আদি পাপ নারী নহে, সে যে নর শয়তান। অথবা পাপ যে শয়তান যে, নর নহে নারী নহে, কি বসে, তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে। এবার আইরিনের জন্য ধাঁধা, আনন্দিত হলে পরে তালে তালে ঝরে পড়ে। আর সময় দিতে পারছি না, উত্তরটা দেখে নেই। করো তালি, না ওটা ঠিক আছে, হাততালি বললেও তো দিতে পারতাম না। এবার দ্বিতীয় ধাঁধা আইরিনের জন্য, যখন তুমি ধৈর্য ধরো সমস্যা তখন হয় বড়। তখন তুমি ধৈর্য ধরো সমস্যা যখন হয় বড়। এ বিগ প্রবলেম। আর মানে আপদ বিপদ। দেখি একটু, নাম্বার দিতে পারলাম না বলে দুঃখিত। কি পারফর্ম করবে আমাদের জন্য? চলে। লা 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 লা। যদি প্রতিদিন সেই রঙিন হাসি ব্যথা দেয়, যদি সত্যগুলো স্বপ্ন হয়ে শুধু কথা দেয়, তবে শুনে দেখো প্রেমিকেরও গান অসহায়। লা 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 লা। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নিই। পদ্ম 12, পারভিন 23, ফাতেমা 29, আইরিন 32। পারফরমেন্স শেষ, নাম্বার দেওয়া শেষ। তাড়াতাড়ি চলে যায় পরের রাউন্ডে। আমাদের পরের রাউন্ড অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এই রাউন্ডে নির্ধারিত হয় কে হবে কিউট আজকে রাউন্ড। খুব সহজ আবার খুব কঠিন। 10টা প্রশ্ন করব, প্রতিটি প্রশ্নে 2টো করে অপশন থাকবে। যেহেতু এটা বাজার রাউন্ড, যে আগে বাজার টিপবে তার নাম ঘোষণা করব, তারপরে উত্তর দেবে। সঠিক উত্তর হলে পরে 5+, ভুল উত্তর হলে 5-। যেহেতু এটা বাজার রাউন্ড, খুব সাবধানে বাজার টিপে উত্তর দিয়ে দেবে না, কারণ উত্তর যদি মানে তোমার ঠিক হয় কিন্তু বাজারের লাইট আরেকজনের জ্বলতে থাকে, যার জ্বলতে থাকবে তাকে আমি দিয়ে দেবো নাম্বারটা, সে যদি তোমার দেয়া নাম মানে উত্তরটা দিয়ে দেয়। সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। চলে যাব রাউন্ডের মানে এই প্রশ্নবান পর্বে, কিন্তু যাবার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন, তাদের জন্য বলছি
আপনার 3R সাইজের 1 কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন 8391 021 থেকে 5 পর্যন্ত। ইমেইল ajkerononna@gazitv.com। আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনার মতামত। শুরু করছি প্রশ্নবান। প্রশ্ন 1, প্রাচীন কোন শহরের অস্তিত্ব এখনো সোনারগাঁওয়ে আছে? ক পানাম সিটি, খ ওয়ারি বটেশ্বর। সঠিক উত্তর পানাম সিটি। প্রশ্ন 2, একটি ফেব্রিকের উপর আরও একটি ফেব্রিক দিয়ে সেলাই করার যে ধরন তাকে কি বলে? ক এনগ্রেভিং, খ অ্যাপ্লিক। পারভিন। অ্যাপ্লি। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 3, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কোন বিষয়টিকে বলা হয়? ক সংবাদপত্র, খ যোগাযোগ ব্যবস্থা। ফাতেমা। যোগাযোগ ব্যবস্থা। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর সংবাদপত্র। প্রশ্ন 4, প্রাচীন নগরী মহস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? ক সুরমা, খ করতোয়া। পারভিন। সুরমা। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর করতোয়া। প্রশ্ন 5, বাংলা প্রবাদ অনুযায়ী 1 মাঘে কি যায় না? ফাতেমা। শীত। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 6, খান আতাউর রহমান পরিচালিত সুজন সখী সিনেমায় নায়ক ফারুকের বিপরীতে নায়িকা হিসেবে কে ছিলেন? ক কবরী, খ ববিতা। পারভিন। কবরী। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 7, পাতার ভেতর পাতা, পাতায় ঠাসাঠাসি, কোনো কিছুর নকল নয়, তবুও বলি কপি। ক ফুলকপি, খ বাঁধাকপি। ফাতেমা। বাঁধাকপি। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 8, মাতৃত্বকালীন ছুটি 6 মাস হলেও নারী শ্রমিকদের বেলায় তা কত মাস? ক 4 মাস, খ 2 মাস। ফাতেমা। 4 মাস। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 9, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। কবিতার লাইন দুটি কার? ক শামসুর রহমান, খ হেলাল হাফিজ। ফাতেমা। হেলাল হাফিজ। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 10, জুয়ের সাথে যা দিয়ে পায়ের তলায় পড়ি, পুয়ের সাথে তা দিয়ে পাটায় মরিচ পিসি। ক লা, খ তা। পারভিন। তা। উত্তর সঠিক হয়েছে। এক হচ্ছে জুতা আর হচ্ছে পুতা। নাম্বার আমার হাতে চলে এসেছে, মানে রেজাল্ট। সো সবচেয়ে পিছিয়ে আছে আমাদের পদ্ম 12 পেয়ে, এরপর আছে আইরিন 32 পেয়ে, কিউট আজকের অনন্যা হয়েছে ফাতেমা 44 পেয়ে, পারভিন হয়েছে রানার আপ 33 পেয়ে। ফাতেমা চলে আসো, পারভিন চলে আসো। কেমন লাগছে ফাতেমা? অনেক অনেক ভালো। আসলে আমি এটা চিন্তাই করি নাই যে আজকের অনন্যা আমরা হব, কারণ আমরা স্টুডিওতে আসার পর থেকে আমি আর আইরিন বলছিল আমার লাগবে ওয়াশিং মেশিন, আমি বলছি যা তোরে দিয়ে দিব। মানে প্রথম থেকে তো ও এগিয়েছিল, ভাবছি আচ্ছা সেকেন্ড রানার আপ হবো। আসলে অনেক ভালো লাগছে আপু, আর আপনার উপস্থাপনায় এই শোতে আসতে পেরে এই মানে এইটার চেয়েও আপনাকে যে সামনাসামনি দেখতে পেরেছি, পুরো অনুষ্ঠানটা আমরা এত সুন্দর করে এনজয় করেছি, খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে তোমাদের এটা ভালো লাগে, এবং এই ভালো লাগাটাই আসলে আমাদের এতগুলো পর্ব আমরা চালিয়ে যাচ্ছি। পারভিন কেমন লেগেছে বলো?
সব কিছুর পর ঊর্ধ্বে আমার আপনার উপস্থাপনা, আপনার সাথে এতক্ষণ ধরে ছিলাম, মনেই হচ্ছিল না কোনো প্রোগ্রামে আছি, একদম একটা ফ্যামিলি প্রোগ্রামের মতো হাসি ঠাট্টা করতে করতে শেষ করলাম। খুবই তোমাদের জন্য কিউটের সৌজন্যে কি কি আছে সেটা একটু দেখে নেই। যে হয়েছে রানার আপ তার জন্য আছে ডিনার সেট, কিউটের সৌজন্যে চলে যাও ডিনার সেটের কাছে। আর যে হয়েছে কিউট আজকের অনন্যা তার জন্য আছে ওয়াশিং মেশিন। তোমরা দুজন চলে আসো একটু। কেমন লাগছে? অসাধারণ অনুভূতি, খুবই ভালো লাগছে। ছোটবেলায় অনেকবার আপনাকে দেখেছি, তবে তখন আমিও খানিকটা ছোট ছিলাম। হ্যাঁ, অবশ্যই। তো আজকে এই প্ল্যাটফর্মে এসে আপনার উপস্থাপনার একটা জিটিভির কিউট আজকের অনন্যায় পার্টিসিপেট করে অনেক ভালো লাগছে, অনেক। থ্যাংক ইউ সো মাচ। পদ্ম, কেমন লাগলো বলো? অ্যাজ ইউজুয়াল আপু, আমার তোমাকে দেখলেই অনেক ভালো লাগে। অ্যান্ড আমি ফার্স্ট থেকে বলবো না, বাট অনেকগুলো এপিসোডের পর থেকে এই শোটা দেখি জাস্ট বিকজ অফ ইউ। আর আমার এসে অনেক ভালো লাগছে। জিটিভিকে অনেক অনেক থ্যাঙ্কস, আজকের অনন্যাকে অনেক অনেক থ্যাঙ্কস। অ্যান্ড যারা আমাদের যেখান থেকেই সবাইকে দেখছেন, আমাদের জন্য দোয়া করবেন অ্যান্ড আপনারাও ভালো থাকবেন। সেটাই, তোমরা সামনে চলে আসো। কিউটের সৌজন্যে তোমাদের সবার জন্য আছে গিফট হ্যাম্পার। কথা বলতে বলতে চলতে চলতে একেবারে অনুষ্ঠানের শেষে এসে দাঁড়িয়েছে। আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকবেন এবং আপনাদের দোয়ায় আমাদের রাখবেন, আমাদের পাশে থাকবেন, এই প্রত্যাশা শেষ করছি কিউট আজকের অনন্যার আজকের এপিসোড। খোদা হাফেজ।